আমরা যখন অসুস্থ হই তখন পরম বিশ্বাসে যার হাতে নিজের জীবন সঁপে দিই তিনি হলেন একজন ডাক্তার। কিন্তু সেই ডাক্তারের আড়ালে যদি লুকিয়ে থাকে চরম নিষ্ঠুরতা আর টাকার লালসা, তবে সাধারণ মানুষের শেষ আশ্রয় কোথায়? একজন ডাক্তার কি খুনি হতে পারেন, নাকি আমরা যাদের জীবনদাতা ভাবি তাদের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো মানুষ? আজকের গল্পটি এমন এক রহস্যময় ডাক্তারকে নিয়ে যিনি একা হাতে এক বিশাল দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিচার করতে নেমেছেন। গল্পটি শুরু হয় এক সফল ডাক্তারের নিখোঁজ হওয়ার রহস্য দিয়ে, যার রেশ গিয়ে পৌঁছায় এক নির্জন রিসোর্টে। সেখানে শুরু হয় এক হাড়হিম করা মাইন্ড গেম, ভয়ঙ্কর অপরাধ, প্রযুক্তির অদ্ভুত কারসাজি আর একদম শেষে এক অবিশ্বাস্য ক্লাইম্যাক্স যা আপনাকে ভাবিয়ে তুলবে আপনার সবথেকে আপন মানুষটিকে নিয়েও। তৈরি হয়ে যান ডক্টর বক্সির বিচার দেখার জন্য। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এমন একজন মানুষের কথা জানতে পারি যাকে সবাই ডক্টর বক্সি নামে চেনে। তিনি ছিলেন অসম্ভব সৎ একজন ডাক্তার, কিন্তু চিকিৎসা পেশায় নেমে তিনি দেখলেন চারিদিকে শুধু দুর্নীতি আর সাধারণ মানুষের সাথে প্রতারণা। তিনি চাইলেন এই নোংরা সিস্টেমটাকে বদলে দিতে। অনেকে তাকে বারণ করেছিল, বলেছিল যে বড় বড় অপরাধীদের সাথে তিনি পারবেন না। কিন্তু ডক্টর বক্সি ছিলেন জেদি। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই থামাননি। তবে রহস্যময় বিষয় হলো, হঠাৎ করেই একদিন তিনি গায়েব হয়ে গেলেন। কেউ জানল না তিনি কোথায় আছেন বা তার সাথে কি ঘটেছে। ঠিক এই সময়ের কাহিনীতে আসে একটি করুণ ঘটনা। আমরা মাকসুদ আলম নামের এক ব্যক্তির রেকর্ড করা কথা শুনতে পাই। মাকসুদ জানায় তার পিঠের নিচের দিকে খুবই ব্যথা ছিল। সেই ব্যথা নিয়ে সে যায় ডক্টর মালাকারের কাছে। মালাকার তাকে পরীক্ষা করে ভয় দেখিয়ে বলেন যে যত দ্রুত সম্ভব অপারেশন না করলে অবস্থা খারাপ হবে। অসহায় মাকসুদ 17 আগস্ট তার স্পাইনাল কর্ডে সার্জারি করায়। অপারেশনের পর কয়েকদিন সে ভালোই ছিল, কিন্তু কিছুদিন যেতেই তার ব্যথা আগের চেয়ে 1000 গুণ বেড়ে যায়। সেই ব্যথা সহ্য করার মতো ছিল না। পরে জানা যায় ডক্টর মালাকার টাকার লোভে মাকসুদের শরীরের অত্যন্ত নিম্নমানের বা নকল মেটাল পার্টস ব্যবহার করেছিলেন। মাকসুদ গরিব মানুষ আর তার সার্জারি করার সামর্থ্য ছিল না। যন্ত্রণার হাত থেকে বাঁচতে শেষমেশ সে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই আমরা দেখতে পাই ডক্টর মালাকারের চেম্বারে এক নতুন রোগীকে। সেই রোগীটি আসলে ছিলেন ডক্টর বক্সি নিজেই। তিনি ছদ্মবেশে মালাকারকে হাতে নাতে ধরতে এসেছিলেন। মালাকার যখন তাকেও আগের মতো ভয় দেখিয়ে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ডক্টর বক্সি অপারেশন থিয়েটারে উঠে বসেন। তিনি মালাকারকে সরাসরি প্রশ্ন করেন, এই যে স্ক্রু বা মেটাল পার্টসগুলো আপনি ব্যবহার করছেন, এগুলো আসল তো, নাকি মাকসুদ আলমের মতো এগুলো নকল? মালাকার ঘাবড়ে যান এবং তাকে ধমক দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ডক্টর বক্সি তখন তাকে মাকসুদ আলমের সব রিপোর্ট আর ডুপ্লিকেট যন্ত্রপাতির প্রমাণ দেখিয়ে দেন। তিনি বলেন মাকসুদের সমস্যা ফিজিওথেরাপিতেই ভালো হয়ে যেত, কিন্তু মালাকার স্রেফ টাকার জন্য তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। শুধু তাই নয়, ডক্টর বক্সি জানান যে বাইরে তার পরিবারের লোক সেজে যারা দাঁড়িয়ে আছে তারা আসলে মেডিকেল বোর্ডের মেম্বার। মালাকারের সব জারিজুরি শেষ হয়ে যায় এবং তাকে একটি রহস্যময় ঘরের ভেতর বন্দী করা হয়। গল্পের পরের দিকে আমরা আদিত্য চ্যাটার্জি নামে একজনকে দেখতে পাই। সে একটি কবরের সামনে দাঁড়িয়ে কাঁদছিল এবং প্রতিশোধের শপথ নিচ্ছিল। তার মতে যারা অন্যায় সহ্য করে তারা অপরাধীর মতোই দোষী। এরপরেই সে বন্দুক নিয়ে ডক্টর বক্সির গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু অদ্ভুতভাবে বক্সির গায়ে একটি গুলিও লাগে না। পুলিশ আদিত্যকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেখানে ডক্টর বক্সি নিজে গিয়ে আদিত্যকে জিজ্ঞেস করেন যে কেন সে তাকে মারতে চেয়েছিল। আদিত্য তখন গম্ভীরভাবে উত্তর দেয় যে পরিস্থিতি মানুষকে খুনি বানায় এবং সেও কোনো এক বড় অন্যায়ের প্রতিশোধ নিতে চেয়েছে। ডক্টর বক্সি যখন আদিত্যকে জিজ্ঞেস করেন আমি আপনার কি ক্ষতি করেছি, তখন আদিত্য খুব অদ্ভুত এক উত্তর দেয়। সে বলে যে পরিস্থিতির চাপে পড়ে কেউ অপরাধ করলে তাকে সাধারণ খুনি বলা যায় না। মেডিকেল ভাষায় একে এক ধরনের মানসিক রোগ বলা হয়। আদিত্য আরো জানায় তার বাবা একজন শিক্ষক ছিলেন এবং তিনি শিখিয়েছিলেন যে অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় সহ্য করাও সমান অপরাধ। বক্সি অবাক হয়ে ভাবেন তিনি আবার কি অন্যায় করলেন। এরপরই আমরা গল্পের এক নতুন চরিত্র
ডক্টর মৃণালিনী সেনকে দেখতে পায়। তিনি পেশায় একজন ডাক্তার হলেও তার নেশা হল লেখালেখি। তিনি তার নতুন বইয়ের শেষ অংশটুকু শান্তিতে লেখার জন্য সানসিটি রিসোর্ট নামে একটি জায়গায় আসেন। সেখানে পৌঁছেই তিনি তার স্বামী অভিকে ফোন করে নিজের খোঁজ দেন এবং অভিকে ঠিকমতো ঔষধ ও খাবার খাওয়ার কথা মনে করিয়ে দেন। সেই একই রিসোর্টে আরও একজন ডাক্তার আসেন, যার নাম ডক্টর হারিস জেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ডক্টর বক্সি দূর থেকে ল্যাপটপের মাধ্যমে হারিস জেনের উপর কড়া নজর রাখছিলেন। কেন তিনি হারিসের উপর নজর রাখছেন তা রহস্যই থেকে যায়। এদিকে মৃণালিনী তার নতুন বই লস্ট ইন ওয়ান্ডারলাস্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। রিসোর্টে নববর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শ্রদ্ধা দাশগুপ্ত নামে এক নারী চমৎকার নাচ পরিবেশন করেন। শ্রদ্ধা শুধু একজন শিল্পী নন, তিনি মর্নিং স্টার নামের একটি অনাথ আশ্রম বা এনজিও পরিচালনা করেন। সেখানে তিনি বাচ্চাদের দেখাশোনা করেন। নাচের অনুষ্ঠান শেষে ডক্টর হারিস জেন শ্রদ্ধার জন্য উপহার পাঠান। পরদিন সকালে ব্রেকফাস্টের সময় হারিস জেনের সাথে শ্রদ্ধার কথা হয়। হারিস নিজেকে একজন সমাজসেবক হিসাবে পরিচয় দেন এবং বলেন যে তিনিও বাচ্চাদের চিকিৎসার জন্য ডোনেশন দেন। শ্রদ্ধা এতে খুশি হলেও হারিস যখন তাকে রাতের বেলা নিজের রুমে আসার জন্য কুপ্রস্তাব দেয়, তখন শ্রদ্ধা বেশ অস্বস্তিতে পড়ে যান। ঠিক সেই সময় মৃণালিনীর কাছে জন নামে একজন যুবক আসে। জন নিজেকে মৃণালিনীর খুব বড় ফ্যান দাবি করে এবং জানায় সে গত 2 বছর ধরে মৃণালিনীকে ফলো করছে। এমনকি মৃণালিনী যে এই রিসোর্টে আসবেন তাও সে আগে থেকেই জানতো। জন চুপি চুপি বিচে মৃণালিনীর কিছু ছবি তুলেছিল, যা দেখে মৃণালিনী খুবই বিরক্ত হন। কিন্তু জন তাকে এক অদ্ভুত প্রস্তাব দেয়, আমরা একদিন এক রুমে সময় কাটাবো, তার বদলে আমি আপনার গোপন কিছু তথ্য দেব। তখন মৃণালিনী রাগে ফেটে পড়েন। তিনি জনের মুখে চা ছুঁড়ে মারেন এবং একটা কষিয়ে চড় মারেন। মৃণালিনী রিসোর্টের স্টাফদের বলে জনকে সেখান থেকে বের করে দেন। এই ঘটনার পর মৃণালিনী নিজের রুমে ফিরে আসেন। তার শরীরটা খুবই ক্লান্ত লাগছিল এবং মাথা ঘুরছিল। তিনি বিছানায় শুয়ে পড়তেই গভীর ঘুমে তলিয়ে যান। কিন্তু তিনি জানতেন না যে এই ঘুমের আড়ালে তার জীবনে এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে যাচ্ছে। ডক্টর বক্সি তার মনিটরে এই সবই দেখছিলেন। বেশ কিছুক্ষণ পর যখন মৃণালিনীর ঘুম ভাঙে, তখন সে যা দেখে তাতে তার কলিজা শুকিয়ে যায়। সে দেখে তার ঠিক পাশেই জন মরে পড়ে আছে। মৃণালিনী প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। সে বারবার জনকে ডাকার চেষ্টা করে, তার নাড়ি আর নিঃশ্বাস পরীক্ষা করে, কিন্তু জন তখন নিথর, সে আর বেঁচে নেই। মৃণালিনী ভীষণ ভয় পেয়ে যায়, কারণ ঠিক কিছুক্ষণ আগেই সবার সামনে সে জনকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। ঠিক সেই সময় রিসোর্টের একজন স্টাফ তার দরজায় নক করে। মৃণালিনীকে অবাক করে দিয়ে সেই স্টাফটি জানায় যে তারা মৃণালিনীর হাজবেন্ড অভির উপর নজর রাখছে। সে কখন কফি খেলো বা কখন গাড়িতে তেল ভরলো, সব খবর তাদের কাছে আছে। স্টাফটি মৃণালিনীর ফোন আর ল্যাপটপ নিয়ে নেয় এবং বলে যে ডক্টর বক্সির আদেশ অনুযায়ী এই গেমে কোনো বাইরের যোগাযোগ রাখা যাবে না। যাওয়ার আগে সে মৃণালিনীকে একটি নতুন ফোন দিয়ে যায়। মৃণালিনী ঘরে আসতেই সেই ফোনে ডক্টর বক্সির কল আসে। বক্সি তাকে মনে করিয়ে দেয় যে ছেলেটি তার বিছানায় মরে পড়ে আছে তাকে কিন্তু মৃণালিনী নিজেই প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছিল। মৃণালিনী নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করলেও বক্সি তাকে সাফ জানিয়ে দেয় যে এদেশে নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে তার জীবন জেলেই শেষ হয়ে যাবে। তাই যদি সে বাঁচতে চায় তবে তাকে বক্সির কথা মতো একটি গেম খেলতে হবে। দাবা খেলার মতো মৃণালিনীকে এখন বক্সির গুটি হয়ে চলতে হবে। পরদিন বক্সির নির্দেশে মৃণালিনী একটি উপহারের বক্স নিয়ে মর্নিং স্টার এনজিওতে যায়। সেখানে সে বিট্টু নামের একটি ছোট্ট ছেলেকে খুঁজে বের করে এবং তাকে খেলনাটি দেয়। খেলনাটি ছিল একটি ডক্টরের সেট। অবাক করার মতো বিষয় হলো, খেলনাটি দেখে বিট্টু আতঙ্কে চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালায়। ডক্টর বক্সি ফোন করে মৃণালিনীকে বলেন, দেখেছেন তো এই বাচ্চাগুলো ডাক্তারদের কতটা ঘৃণা করে। এরপর বক্সি তাকে পরবর্তী মিশন দেন। তিনি জানান যে ডাক্তার হারিস জেন আজ রাতে নাচের শিল্পী শ্রদ্ধাকে তার রুমে রেখেছে এক কুৎসিত উদ্দেশ্যে, আর শ্রদ্ধা ঠিক করেছে সে হারিসকে খুন করবে। বক্সি মৃণালিনীকে বলেন, আমি একজন ডাক্তার হয়ে অন্য একজন ডাক্তারের খুন হওয়া দেখতে পারি না, আপনি গিয়ে হারিস জেনের প্রাণ বাঁচান।
মৃণালিনী তড়িঘড়ি করে রিসোর্টে ফিরে হারিসের রুমে যায়। সেখানে গিয়ে সে দেখে শ্রদ্ধা হারিসের গলায় ছুরি ধরেছে, কিন্তু হারিস হঠাৎ করে শ্রদ্ধার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে উল্টো তাকেই মারতে যায়। ঠিক সেই মুহূর্তেই মৃণালিনী ঘরে ঢুকে হারিসের গলায় একটি ইঞ্জেকশন পুশ করে দেয়, ফলে হারিস সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। যখন হারিসের জ্ঞান ফেরে সে নিজেকে দড়ি নিয়ে বাধা অবস্থায় পায়। মৃণালিনী ভিডিও ক্যামেরা অন করে তাকে শাসায় যে সে যদি বাঁচতে চায় তবে যেন তার সব পাপের কথা স্বীকার করে। মৃত্যুর ভয়ে হারিস তখন জঘন্য এক সত্য ফাঁস করে। সে জানায় যে সে এনজিওর অনাথ বাচ্চাদের কিডনি আর অর্গান পাচার করে বিক্রি করত। সে বিট্টু নামের সেই বাচ্চাটির কিডনিও বিক্রি করে দিয়েছিল। এই খবরটি শ্রদ্ধা আগে থেকেই জানতে পেরে ডক্টর বক্সিকে জানিয়েছিল। ডক্টর হারিস জেনের জবানবন্দি নেওয়ার পর জানা যায় এই নোংরা ব্যবসার পেছনে বড় একটি চক্র কাজ করছে। হারিস সবার সামনে বলে দিতে রাজি হয়। এই ঘটনার পর মৃণালিনী তার রুমে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে টিভিতে নিউজ দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। খবরে বলা হচ্ছে মর্নিং স্টার এনজিও থেকে বিট্টু নামের একটি বাচ্চা নিখোঁজ হয়েছে এবং সিসিটিভির ফুটেজে শেষবার মৃণালিনীকে তার সাথে দেখা গেছে। পুলিশ এখন সেই রহস্যময়ী মহিলাকে অর্থাৎ মৃণালিনীকে হন্য হয়ে খুঁজছে। মৃণালিনী বুঝতে পারে সে খুব বড় বিপদে পড়েছে। ঠিক তখনই ডক্টর বক্সির ফোন আসে। মৃণালিনী চিৎকার করে জিজ্ঞেস করে, আপনি কেন আমার সাথে এমন করছেন? বক্সি ঠান্ডা মাথায় উত্তর দেন, খেলা তো এখনো বাকি। আসলে বক্সি নিজেই বিট্টুকে লুকিয়ে রেখেছিলেন যাতে মৃণালিনী বাধ্য হয়ে তার পরবর্তী মিশনে সাহায্য করে, কারণ বক্সির কথা না শুনলে মৃণালিনীকে এখন কিডন্যাপার হিসাবে জেলে যেতে হবে। ডক্টর বক্সির এবারের টার্গেট হলো ডক্টর হাজরা। হাজরা একজন শিশু বিশেষজ্ঞ, কিন্তু তার ভেতরে বিন্দুমাত্র মানবতা নেই। আমরা দেখতে পাই এক অসহায় বৃদ্ধ দাদু তার নাতিকে নিয়ে হাজরার কাছে এসেছেন। ডক্টর হাজরা স্রেফ টাকার জন্য বাচ্চাটির সামান্য সমস্যাকে হার্টের অসুখ বলে চালিয়ে দেন এবং জরুরি ভিত্তিতে অপারেশন করতে বলেন। সারা রাত দাদু হাসপাতালের করিডোরে বসে থাকলেও তাকে নাতির সাথে দেখা করতে দেওয়া হয় না। ডক্টর বক্সি সেই বৃদ্ধের কষ্ট নিজের চোখে দেখেন। পরদিন এক মর্মান্তিক ঘটনা ঘটে। ডক্টর মৃণালিনী হাসপাতালে এসে জানতে পারেন সেই বৃদ্ধ দাদুটি আত্মহত্যা করেছেন, কারণ ভুল চিকিৎসায় তার নাতি মারা গেছে এবং এই শোক তিনি সইতে পারেননি। কিন্তু ডক্টর হাজরার মধ্যে এর জন্য কোনো অনুশোচনা ছিল না। বক্সি খোঁজ নিয়ে জানতে পারেন হাজরা শিশুদের হার্টে যে স্টেন্ট বসাতেন সেগুলো ছিল আসলে মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ার হওয়া প্রোডাক্ট। সস্তা আর নকল জিনিস ব্যবহার করে তিনি অনেক বাচ্চাদের জীবন ধ্বংস করে দিয়েছিলেন। ডক্টর বক্সি এবার হাজরাকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। ডক্টর হাজরার মেয়ে যখন স্কুল থেকে বের হয় সে দেখতে পায় তার বাবার গাড়ির মতো দেখতে একটি লাল গাড়ি দাঁড়িয়ে আছে। সে খুশিতে গাড়িতে উঠে পড়ে, কিন্তু ভেতরে ছিল ডক্টর বক্সি। বক্সি তাকে অপহরণ করে নিয়ে যান। ওদিকে স্কুলে হাজরার স্ত্রী এসে মেয়েকে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকেন। অন্যদিকে হাসপাতালে ডক্টর হাজরা তখন আরেকজন বাচ্চার মায়ের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করছিলেন। তিনি সেই বাচ্চাকেও মিথ্যা ভয় দেখিয়ে অপারেশনের কথা বলেন। হাজরা যখন অপারেশন থিয়েটারে ঢোকেন তখন তিনি এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হন। তিনি দেখেন ওটি টেবিলে পেশেন্ট হিসাবে শুয়ে আছে তার নিজেরই আদরের মেয়ে। সেখানে নার্সের বেশে দাঁড়িয়েছিলেন মৃণালিনী। মৃণালিনী হাজরাকে হুমকি দিয়ে বলেন, আপনার মেয়েকে একটি বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়েছে। যদি তাকে বাঁচাতে চান তবে আপনার সব অপরাধ এখন লাইভে স্বীকার করতে হবে। ডক্টর হাজরা নিরুপায় হয়ে মৃণালিনীর মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া লাইভে এসে সবার সামনে নিজের সব কুকীর্তির কথা স্বীকার করেন। তিনি জানান যে কিভাবে তিনি টাকার লোভে শিশুদের হার্টে মেয়াদ উত্তীর্ণ স্টেন্ট বসাতেন এবং অপ্রয়োজনীয় অপারেশন করতেন। মৃণালিনী ডক্টর হাজরাকে ছেড়ে দিয়ে দ্রুত তার স্বামী অভিকে ফোন করে। সে কাঁদতে কাঁদতে বলে, অভি, আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, তুমি পুলিশ নিয়ে এসো। হাসপাতাল থেকে বের হতে ডক্টর বক্সির কল আসে। বক্সি রেগে বলেন, আপনি গেমের নিয়ম ভেঙে পুলিশকে ফোন করেছেন, তাই শাস্তি হিসাবে আপনার স্বামী অভিকে এখন মরতে হবে। বক্সি তখন তাকে একটি ঠিকানা দিয়ে বলেন সেখানে দ্রুত আসতে। মৃণালিনী আতঙ্কিত হয়ে সেই জায়গায় পৌঁছে দেখে এক অদ্ভুত ল্যাবরেটরি। সেখানে হঠাৎ করে ডক্টর বক্সি সামনে আসে। মৃণালিনী তাকে দেখে থমকে যায়, কারণ ডক্টর বক্সি আর কেউ নয়, স্বয়ং তার স্বামী অভি। মৃণালিনী যখন অবাক হয়ে তাকে প্রশ্ন করছিল ঠিক তখনই পাশের একটি বক্স খুলে যায়। ভেতরে যা ছিল তা দেখে মৃণালিনীর আত্মা শুকিয়ে যায়। সে দেখে সেখানে তার নিজেরই শরীর অচেতন অবস্থায় শুয়ে আছে এবং মাথায় অনেকগুলো তার লাগানো।
মৃণালিনী বুঝতে পারে না সে যদি এখানে শুয়ে থাকে তবে এখন কার সাথে সে কথা বলছে, সে কি বেঁচে আছে নাকি মারা গেছে। মৃণালিনী যখন নিজেকে অজ্ঞান অবস্থায় দেখে পাগলের মতো অভিকে জিজ্ঞেস করে, আমি কি তবে মারা গেছি? তখন অভি তাকে শান্ত করে আসল সত্যটা জানায়। অভি বলে এটা তার বানানো একটি বিশেষ প্রযুক্তি, সহজ কথায় একটি ভার্চুয়াল জেল। এখানে অপরাধীদের শরীরকে ল্যাবে ঘুম পাড়িয়ে তাদের মস্তিষ্ককে একটি কাল্পনিক জগতের মধ্যে আটকে রাখা হয়। মৃণালিনী এতক্ষণ যা কিছু দেখছিল, সেই রিসোর্টে যাওয়া, জনের খুন হওয়া বা বক্সির গেম, সবই ছিল তার মাথার ভিতর তৈরি করা একটা সাজানো নাটক। এই জেলে অপরাধীকে তার অপরাধের ঘটনা বারবার করে অনুভব করানো হয় যাতে সে নিজের ভুল বুঝতে পারে এবং অনুশোচনায় দগ্ধ হয়। এটি একটি লুপের মতো চলতেই থাকে। মৃণালিনী অবাক হয়ে ভাবে, সে তো একজন ডাক্তার এবং লেখিকা, সে আবার কি অপরাধ করেছে। ঠিক তখনই সেখানে আদিত্য চ্যাটার্জি এসে হাজির হয়। আদিত্যকে দেখে মৃণালিনী চমকে যায়। বক্সি তখন মৃণালিনীকে তাদের পুরনো পাপের কথা মনে করিয়ে দিতে একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। কয়েক বছর আগে আদিত্য এবং তার স্ত্রী স্মিতা তাদের প্রথম সন্তান নিয়ে খুবই খুশি ছিল। স্মিতা যখন গর্ভবতী, তারা দুজনে মিলে বাচ্চার নামও ঠিক করে ফেলেছিল। ছেলে হলে আর্য আর মেয়ে হলে মেঘনা। একদিন হঠাৎ স্মিতার প্রসব বেদনা উঠলে আদিত্য তাকে ডক্টর মৃণালিনীর হাসপাতালে ভর্তি করে। মৃণালিনী স্মিতার সিজার করেন এবং আদিত্যকে জানান যে তাদের একটি ফুটফুটে মেয়ে হয়েছে। আদিত্যর খুশির কোনো সীমা ছিল না, কারণ সে একটি মেয়েই চেয়েছিল। কিন্তু পরদিন থেকে মৃণালিনী নতুন নাটক শুরু করেন। তিনি আদিত্যকে বলেন যে বাচ্চাটি খুবই দুর্বল এবং তার রক্তে ইনফেকশন আছে, তাই তাকে ইনকিউবেটরে রাখতে হবে। ডক্টর মৃণালিনীর উপর আদিত্যের অগাধ বিশ্বাস ছিল। মৃণালিনী তাকে বারবার আশ্বস্ত করতেন যে চিন্তার কিছুই নেই, বাচ্চাটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আদিত্য সেই বিশ্বাসে দিনের পর দিন ইনকিউবেটরের বাইরে দাঁড়িয়ে বাচ্চার জন্য অপেক্ষা করতেন। কিন্তু তিনি জানতেন না যে এই সাদা অ্যাপ্রনের আড়ালে মৃণালিনী এক ভয়ঙ্কর নিষ্ঠুর ব্যবসা ফেদে বসেছেন। আদিত্য আর স্মিতা যখন তাদের মেয়ের স্বাস্থ্যের কথা ভেবে চিন্তা করছিলেন, তখন ডক্টর মৃণালিনী তাদেরকে আশ্বাস দিয়ে বলেন যে ইম্যাচিওর বাচ্চাদের ব্লাড ইনফেকশন হওয়া খুবই সাধারণ বিষয়, চিন্তার কিছুই নেই, বাচ্চাটি দ্রুত সুস্থ হয়ে যাবে। তবে শর্ত হলো মেয়েকে টানা 2 সপ্তাহ ইনকিউবেটরে রাখতে হবে। বাচ্চার মঙ্গলের কথা ভেবে আদিত্য আর স্মিতা ভারী মনে এই কঠিন সিদ্ধান্ত মেনে নেন। কিন্তু 1 সপ্তাহ যেতে না যেতেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। হাসপাতালের একজন সিনিয়র নার্স লক্ষ্য করেন যে আদিত্যর মেয়ে আর কোনো সাড়া দিচ্ছে না, অর্থাৎ সে মারা গেছে। নার্স যখন দৌড়ে গিয়ে মৃণালিনীকে এই খবর জানান, তখন মৃণালিনীর মধ্যে বিন্দুমাত্র শোক দেখা যায়নি, বরং তিনি রেগে গিয়ে নার্সকে ধমক দেন এবং কড়া আদেশ দেন যেন এই খবর কোনোভাবেই বাচ্চার বাবা মা জানতে না পারে। মৃণালিনী খুব নিষ্ঠুরভাবে বলেন, আমাদের পকেট ওদের টাকা দিয়েই ভরে, তাই নিজের মুখ বন্ধ রাখো। টাকার লোভে একটি মৃত বাচ্চাকে তিনি আরো 1 সপ্তাহ ইনকিউবেটরে রেখে বিল বাড়ানোর পরিকল্পনা করেন। 2 সপ্তাহ পর যখন আদিত্য আর স্মিতা হাসি মুখে তাদের সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মৃণালিনীর কাছে আসেন, তখন মৃণালিনী খুবই নিষ্পৃহভাবে জানিয়ে দেন যে তাদের মেয়ে মারা গেছে। আদিত্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে বাচ্চাটি সুস্থ হয়ে যাবে বলে ডক্টর তাকে কথা দিয়েছিলেন। মৃণালিনী তখন দায়সারাভাবে বলেন, যা হওয়ার তাই হয়েছে, এখানে আমার কিছুই করার নেই। আদিত্য যখন প্রতিবাদ করতে যান, তখন মৃণালিনীর কম্পাউন্ডার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মৃণালিনী সেখান থেকে দামি গাড়িতে করে তার স্বামী অভির সাথে চলে যান। মৃণালিনী আসলে এক ভয়ঙ্কর প্রতারণার জাল পেতেছিলেন। বাচ্চাটি সুস্থ থাকা সত্ত্বেও তাকে ইনকিউবেটরে ঢুকিয়ে রাখা হয়েছিল শুধু টাকা কামানোর জন্য। এমনকি বাচ্চাটি মারা যাওয়ার পর আরো 7 দিন ধরে তিনি মৃতদেহটি ইনকিউবেটরে রেখেছিলেন বিল বাড়ানোর জন্য। টাকার নেশায় তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি একজন ডাক্তার। মেয়ের শোকে আদিত্য যখন পাগলের মতো ঘুরছিলেন, তখন সেই সিনিয়র নার্স তার সাথে দেখা করেন। নার্সটি অনুশোচনায় ভুগছিলেন এবং তিনি হাসপাতাল থেকে ইস্তফা দিয়ে আদিত্যকে সব সত্যি কথা বলে দেন। তিনি জানান যে মৃণালিনী স্রেফ টাকার জন্য তার বাচ্চাকে মেরে ফেলেছেন এবং মৃত্যুর খবর লুকিয়ে রেখেছিলেন। এই ভয়ঙ্কর সত্য জানার পর আদিত্যর রক্ত গরম হয়ে যায়। তিনি সেই কম্পাউন্ডারকে খুঁজে বের করেন যে তাকে ধাক্কা দিয়েছিল এবং তাকে বেদম মারধর করে মৃত্যুর ভয় দেখিয়ে সব সত্যি কথা বলিয়ে নেন। সব সত্যি জানার পর আদিত্য ঠিক করে যে ডাক্তারের টাকার জন্য তার কলিজার টুকরা সন্তানকে
তিল তিল করে মেরে ফেলেছে তাকে সে কিছুতেই বাঁচিয়ে রাখবে না। আদিত্য একটি বন্দুক কিনে মৃণালিনীকে ছায়ার মতো অনুসরণ করতে থাকে। একদিন সুযোগ বুঝে সে মৃণালিনীর গাড়ির সামনে এসে এলোপাথারি গুলি চালায়। শুরুতে আমরা ভেবেছিলাম আদিত্য হয়তো ডক্টর বক্সিকে মারতে চেয়েছিল, কিন্তু আসলে তার একমাত্র লক্ষ্য ছিল মৃণালিনী। আদিত্য পুলিশের হাতে ধরা পড়ার পর ডক্টর বক্সি অর্থাৎ অভি যখন তার সাথে জেলে দেখা করতে যান, তখন আদিত্য সব কুকীর্তির কথা ফাঁস করে দেয়। নিজের স্ত্রীর এমন জঘন্য রূপ দেখে অভি স্তব্ধ হয়ে যান। যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, সে যে পর্দার আড়ালে এত মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তা তিনি কল্পনাও করতে পারেননি। নিজের আদর্শ আর ভালোবাসার যুদ্ধে শেষ পর্যন্ত আদর্শেরই জয় হয়। অভি সিদ্ধান্ত নেন যে অপরাধ মৃণালিনী করছে তার বিচার তিনি নিজেই করবেন। তিনি ঠিক করেন মৃণালিনীকেও তার তৈরি করা ওই ডিজিটাল বা ভার্চুয়াল জেলে পাঠাবেন। এদিকে মৃণালিনী কিছুই জানতেন না। তিনি তার নতুন বইয়ের প্লট খোঁজার জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তিনি অভিকেও সাথে নিতে চেয়েছিলেন, কিন্তু অভি কাজের অজুহাতে না করে দেন। মৃণালিনী যখন একা রিসোর্টের উদ্দেশ্যে রওনা হন, তখনই অভির লোকেরা তাকে মাঝপথে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে নিয়ে আসা হয় সেই গোপন ল্যাবে এবং 403 নম্বর চেম্বারে ঢুকিয়ে তার মাথায় সেন্সর লাগিয়ে দেয়া হয়। মৃণালিনী যখন বুঝতে পারেন যে এতক্ষণ তিনি যা দেখছিলেন, জন খুন হওয়া, বক্সির হুমকি, সবই আসলে অভির তৈরি করা একটা সাজানো নাটক বা সিমুলেশন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি অভির হাত ধরে ক্ষমা চান এবং বলেন যে টাকার লোভে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি তার সব বিষয় সম্পত্তি ত্যাগ করে অভির সাথে সাধারণ জীবন কাটাতে চান। কিন্তু অভি ছিলেন অটল। তিনি জানেন ক্ষমা করার ক্ষমতা তার নেই, কারণ মৃণালিনী শুধু তার স্ত্রী নন, তিনি একজন খুনি। অভি আবারও মৃণালিনীর মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে তাকে সেই ভার্চুয়াল জগতের ভয়ঙ্কর লুপের ভিতরে পাঠিয়ে দেন। এখন থেকে মৃণালিনীকে বারবার সেই অপরাধবোধ আর আতঙ্কের মধ্য দিয়েই যেতে হবে, যা তিনি অন্য রোগীদের দিয়েছিলেন। গল্পের শেষে ডক্টর বক্সি আমাদের দিকে তাকিয়ে এক কঠিন প্রশ্ন ছুড়ে দেন, আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে জীবনে আপনারা কোনো ভুল করেননি? আর এই রহস্যময় প্রশ্নের মাধ্যমেই শেষ হয় ডক্টর বক্সির বিচার। তো মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।